হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের ভূগোল বিষয়ের এডুকেটর কিশোর স্যার চলে এসেছি সেকেন্ড সেমিস্টারের তোমাদের ভূগোল বিষয়ের যে তৃতীয় অধ্যায় রয়েছে সেই তৃতীয় অধ্যায়ের ভিডিও নিয়ে। সেই তৃতীয় অধ্যায়ে কী আছে তোমাদের একটি অনেকটাই পরিচিত অধ্যায় রয়েছে, যেটা হলো কি যে ক্লাস 10 তোমরা যে বায়ুমণ্ডল পড়ছো সেই বায়ুমণ্ডলের থেকেই একটু অংশ, যেখানে একটু ডিফারেন্ট অবশ্যই আছে। এই যে চ্যাপ্টারের নাম সেটা হলো আবহাওয়া জলবায়ু। তো এখানে আবহাওয়া জলবায়ু কাকে বলে, বিষয়টা কি, এবং আবহাওয়া জলবায়ুর সঙ্গে সম্পর্কিত যে অন্যান্য জিনিসগুলো রয়েছে সেগুলো জানবো। সবার প্রথমেই আসে যে আবহাওয়া কি, তাই না প্রশ্নটা। তো আবহাওয়া কি? যে কোনো স্থান পৃথিবীতে, যে কোনো স্থানের যে বায়ুমণ্ডলের যে গড় অবস্থা, বায়ুমণ্ডলের বলতে প্রত্যেক দিনের বা দিনের বা নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের গড় অবস্থা বলতে প্রত্যেকটা দিনের বা দিনের নির্দিষ্ট সময়ের যে অবস্থা সেটাকে বলা হচ্ছে আবহাওয়া। আবহাওয়া কি সবসময় পরিবর্তিত হয়, যেমন বায়ু উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, চাপ, আকাশে মেঘের অবস্থা, এই যে অবস্থা এগুলোকে বলা হচ্ছে কি এই যে গড় অবস্থা, সেই তাকে বলা হচ্ছে সেই দিনের বা সেই সময়ের আবহাওয়া। ঠিক আছে, গান আছে না, মৌসম কি তারা বদলতো না যাওগে। তো কথাটা হচ্ছে মৌসম, আবহাওয়া, যেটা অবশ্যই পরিবর্তিত হয়। এটা কয়েক দিনের কয়েক দিনের অবস্থা নয়, একটা প্রত্যেক দিনের বা কিছু সময়ের একটা জায়গার কিছু সময়ের অবস্থা। সুতরাং আবহাওয়া কি? আবহাওয়া হলো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট দিন বা দিনের কিছু সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের গড় যে অবস্থা সেটাকে বলা হচ্ছে কি আবহাওয়া। এবার একজন বিখ্যাত ভৌগোলিক জি.টি. ট্রিভার্থা তার মতে, এই যে আবহাওয়াবিদ তার মতে কি আবহাওয়া কাকে বলে? আবহাওয়া বলতে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের অবস্থাকে বোঝায়। ঠিক আছে, দ্য কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যাট এনি টাইম অর প্লেস, যে কোনো সময়ের যে কোনো স্থানের যে আবহাওয়া বায়ুমণ্ডলের যে গড় অবস্থা তাকে বলা হয় আবহাওয়া। এই যে ছবি দেখতে পাচ্ছ, এখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, মৌসুমী বায়ু ঢুকছে, এখানে এটা দেখাচ্ছে। এখানে এই যে ঝড় হচ্ছে, কি বলে বজ্রপাত হচ্ছে, আকাশে মেঘ দেখা যাচ্ছে, তাই না, এখানে সূর্যাস্ত হচ্ছে, এগুলো হচ্ছে আবহাওয়ার অবস্থা। কোনোদিন আকাশ পরিষ্কার, কোনোদিন মেঘলা, এটা হচ্ছে আবহাওয়া। এবার জলবায়ু কি? জলবায়ু হলো কোনো একটি স্থান বা দেশের কমপক্ষে 30 থেকে 35 বছরের আবহাওয়ার যে গড় অবস্থা তাকে কি বলা হয়? জলবায়ু। ঠিক আছে, মনে থাকবে। ক্লাইমেট ইজ দ্য এভারেজ কন্ডিশন অফ ওয়েদার ইন এ স্পেসিফিক রিজিয়ন ওভার এ লং পিরিয়ড ফর 30 to 35 ইয়ার্স। কোনো একটা স্থানের 30 থেকে 35 বছরের যে আবহাওয়ার গড় অবস্থা, যে কোন মাসে কীরকম ওয়েদার সেখানে, ঠিক আছে, আবহাওয়া কীরকম, তার যে গড় অবস্থা সেটার উপর ভিত্তি করে তৈরি হয় কি সেই স্থানটা কোন জলবায়ু অঞ্চলের। এবার আবহাওয়া জলবায়ুর সঙ্গে রিলেটেড বা এই দুটো জিনিসকে যে তৈরি করেছে বা যার উপর ভিত্তি করে আবহাওয়া জলবায়ু জিনিসটা আসছে সেটা কি? সেটা হলো সৌর বিকিরণ, সোলার রেডিয়েশন, যেটা পৃথিবীতে প্রবেশ করছে। তো দুটি মৌলিক উৎস থেকে পৃথিবী উত্তপ্ত হয়, দুইটা মৌলিক উৎস। ঠিক আছে, একটা হলো সৌর বিকিরণ, যেটা প্রধান বলা যায় সোলার রেডিয়েশন, আর এটা হলো পৃথিবীর অন্তর্জাত শক্তি, এন্ডোজেনেটিক ফোর্স। পৃথিবী অভ্যন্তরভাগ এখন উত্তপ্ত তরল অবস্থায় রয়েছে, সেই উত্তপ্ত তরল অবস্থায় থাকার কারণে পৃথিবীর অভ্যন্তরভাগে প্রতিনিয়ত যে সেখানে যে পারমাণবিক বিয়োজন হচ্ছে তার কারণে যে শক্তি উৎপন্ন হচ্ছে, যে তাপ উৎপন্ন হচ্ছে, সেটাও কিন্তু পৃথিবীর তাপমাত্রার একটা উৎস। তো সৌর বিকিরণ হলো পৃথিবীর তাপশক্তির সবচেয়ে উল্লেখযোগ্য উৎস, সবচেয়ে প্রধান উৎস। আর আমরা জানি যে সমস্ত পৃথিবীতে যত যে শক্তি আছে সমস্ত শক্তির মূল উৎস কি? সূর্য। সৌর বিকিরণের মাধ্যমেই সূর্য থেকে আগত যে সৌরশক্তি সেটা পৃথিবীপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে কি করে? উত্তপ্ত করে। এই যে দেখো পৃথিবীতে এই পৃথিবীর মানচিত্রের মধ্যে বোঝা যাচ্ছে লাল জায়গা, হলুদ জায়গাগুলো হলো মরুভূমি, লাল জায়গাগুলো উষ্ণতা বেশি ক্রান্তীয় অঞ্চল, ব্লু জায়গাগুলো গোলাপি জায়গাগুলো নাতিশীতোষ্ণ অঞ্চল, এবং নীল জায়গাগুলো থেকে সাদা জায়গাগুলো চরম শীতল জায়গা। ঠিক আছে, তো এর মাধ্যমে জলবায়ুকে আমরা ডিভাইড করতে পারি। ঠিক আছে, যেমন এই ছবিটা দেখাচ্ছে, একদিকে মরুভূমি আর একদিকে যে জলবায়ু সবুজ। ঠিক আছে, দুটো আলাদা আলাদা জলবায়ু। ইনসোলেশন, পড়া জিনিস। ইনসোলেশন কি? ইনসোলেশন হলো কি? ইনকামিং সোলার রেডিয়েশন বা ইনসোলেশন।
ইনকামিং সোলার রেডিয়েশন, সূর্য থেকে যে শক্তি পৃথিবীর দিকে ছুটে আসছে, যে সূর্যের আলো যেগুলো পৃথিবীর দিকে ছুটে আসছে, সেই আলো বা সেই শক্তিকেই বলা হচ্ছে কি ইনসোলেশন। যে আলো সূর্য থেকে প্রতি সেকেন্ডে কত স্পিডে আসছে, আলোর গতিবেগ কত, 1,86,000 মাইল পার সেকেন্ড বা 2,97,000 কিমি প্রতি সেকেন্ড। এই গতিবেগে কিন্তু পৃথিবীর দিকে সূর্য থেকে শক্তি, আলো এবং তাপ কিন্তু ছুটে আসছে। এই যে রশ্মি যেগুলো সূর্য থেকে পৃথিবীর দিকে ছুটে আসছে, একে বলা হচ্ছে কি ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ বা ইনকামিং সোলার রেডিয়েশন। তো এই ইনকামিং সোলার রেডিয়েশনের সম্পর্কে বলতে গেলে আরেকটু বলি যে সূর্য, এই ছবিতে যদিও সূর্যকে ছোট দেখা যাচ্ছে, দূরে আছে জন্ম, সূর্য কি পৃথিবীর তুলনায় কত, পৃথিবীর তুলনায় কিন্তু 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষটা পৃথিবী 13 লক্ষ গুণ বড়, ঠিক আছে, 13 লক্ষ গুণ বড়, 13 লাখ এক্স, ঠিক আছে। এত গুণ বড় হওয়ার কারণে সূর্য প্রতিনিয়ত তাহলে কত পরিমাণ তাপ শক্তি, আলোক শক্তি তৈরি হচ্ছে চিন্তা করো। তো এত পরিমাণ শক্তি কি পুরোটাই পৃথিবীর দিকে ছুটে আসে না, সেখান থেকে সূর্যকে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবার পৃথিবী সূর্য থেকে গড়ে 15 কোটি কিলোমিটার দূরে আছে, তাই না? সেই কারণে এত দূরে এই সূর্যের থেকে 13 লক্ষ গুণ ছোট পৃথিবীর দিকে যে পরিমাণ তাপশক্তি আসছে ক্ষুদ্র তরঙ্গ রূপে, সেই তাপশক্তিটাই হচ্ছে কি ইনসোলেশন। এবার এই ইনসোলেশনের সংজ্ঞা সম্পর্কে ইংরেজিতে কি বলা আছে দেখো, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিসিভড বাই দ্য আর্থ ফ্রম দ্য সান ইজ কল্ড সোলার রেডিয়েশন। এটা হলো আর.জি. বেরি এবং আর.জি. চৌর্লি, খুব বিখ্যাত দুইজন আবহাওয়াবিদ, তাদের মতে এই সংজ্ঞাটা, ঠিক আছে। যে পরিমাণ অ্যামাউন্ট এনার্জির পরিমাণ, যে পরিমাণ এনার্জি আমরা পৃথিবীতে সূর্য থেকে কি করছি, লাভ করছি, তাকে বলা হচ্ছে কি ইনসোলেশন। সৌর বিকিরণের পরিমাণ কত, অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন কি, সূর্য থেকে প্রতিনিয়ত যে পরিমাণ তাপশক্তি নির্গত হচ্ছে তার 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ, দেখো 200 কোটি, ভাবো 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীর দিকে ছুটে আসছে, ঠিক আছে, যেটা পৃথিবীতে পৌঁছাচ্ছে। পৃথিবীর যে আকার তার তুলনায় সূর্য থেকে যে পরিমাণ তাপশক্তি চারদিকে যাচ্ছে তার 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীর দিকে ছুটে আসছে, যার পরিমাণ কি 1.8 ইন্টু 10⁻14 কিলোওয়াট। সূর্য থেকে আগত এই শক্তি, যে আগত শক্তি যেটা সূর্য থেকে মহাশূন্যের ভিতর দিয়ে ট্রাভেল করে পৃথিবীতে আসছে, এটা কি ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবী দিকে প্রতি সেকেন্ডে 3600 মাইল বা 2,97,000 কিলোমিটার গতিবেগে প্রতি সেকেন্ড গতিবেগে ছুটে আসছে। এবার সৌর বিকিরণ কত প্রকার, সৌর বিকিরণ হলো, দেখো কি কি সৌর বিকিরণ, প্রথমে 1 নম্বর হলো অকার্যকরী সৌর বিকিরণ। অকার্যকরী কথাটার মানে কি, যেটা কোনো কাজে লাগছে না, যে 200 কোটি ভাগের 1 ভাগ সূর্য থেকে প্রতিনিয়ত যে শক্তি নির্গত হচ্ছে তার 200 কোটি ভাগের যে মাত্র 1 ভাগ পৃথিবী দিকে ছুটে আসছে, এই 1 ভাগকে যদি আমরা 100% ধরি, তাহলে এই 100% শক্তিও কিন্তু পুরোপুরি পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে কাজে লাগছে না। এই 100%-এর মধ্যে 34% কি, যেটা পৃথিবীকে উত্তপ্ত করতে কোনো কাজেই লাগছে না, তাকে বলা হচ্ছে কি অকার্যকরী সৌর বিকিরণ বা অ্যালবেডো। এই অ্যালবেডো 34% কীভাবে হচ্ছে, এটা প্রতিফলিত হয়ে যাচ্ছে, যেরকম করে আলো প্রতিফলিত হয়েছে এরকম করে সূর্যের তাপশক্তিও পৃথিবী থেকে প্রতিফলিত হয়েছে। এর মধ্যে 25% সব থেকে বেশি প্রতিফলিত হচ্ছে মেঘ থেকে, তারপর 7% প্রতিফলিত হচ্ছে ধূলিকণা থেকে, আর 2% যেটা ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, মোটে 34%। এবার অকার্যকরী গেল 34%, তাহলে 100%-এর মধ্যে থেকে 100 থেকে যদি আমরা 34 বাদ দিয়ে থাকে কত, 66%। এই যে বাকি 66% এটাকে বলা হচ্ছে কি কার্যকরী সৌর বিকিরণ, এই যে, ঠিক আছে। তো এই 66% সৌর বিকিরণ কী করে, বায়ুমণ্ডল এর তাপ উত্তপ্ত করতে কাজে লাগে, যে কারণে একে বলা হচ্ছে কি কার্যকরী সৌর বিকিরণ, ঠিক আছে। এই কার্যকরী সৌর বিকিরণ আবার কি 2 প্রকার, দেখো, একটা হচ্ছে কি প্রত্যক্ষ কার্যকরী সৌর বিকিরণ বলা হচ্ছে। 66%-এর মধ্যে 19% কি করে বায়ুমণ্ডল, 19% বায়ুমণ্ডল, 19% বায়ুমণ্ডল, 17% এবং ধূলিকণা মেঘ থেকে 2%, ধূলিকণা থেকে 17%, মেঘ থেকে একটু এখানে গন্ডগোল মনে হচ্ছে, এখানে দেখি ছকটা, হ্যাঁ এখানে ঠিক আছে,
আচ্ছা বেশ। এর মধ্যে বায়ুমণ্ডল থেকে কি 19% বায়ুমণ্ডল ও 17% মেঘ ও ধূলিকণা থেকে, 2% ধূলিকণা থেকে, মেঘ থেকে 17% এবং ধূলিকণা থেকে 2%। হ্যাঁ ঠিক আছে, প্রত্যক্ষভাবে শোষিত হয়। এই যে শোষণ করে দিচ্ছে, যেটা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, একে বলা হচ্ছে কি প্রত্যক্ষভাবে সূর্যের আলোটা আসার সময় এই যে 19% শোষিত হয়ে যাচ্ছে, যেটাকে, যার মধ্যে এখানে একটু এখন বুঝতে অসুবিধা হবে না, যার মধ্যে বায়ুমণ্ডল 17%, মেঘ ও ধূলিকণা 2% শোষণ করছে, 7 আর 2 19% মোটে। বোঝা গেল? এবার এই 19%কে বলা হচ্ছে কি প্রত্যক্ষ কার্যকরী সৌরবিকিরণ। এবার পরোক্ষ কার্যকরী সৌরবিকিরণ কি? পরোক্ষ কার্যকরী সৌরবিকিরণ হচ্ছে কি যে বাদবাকি এই 66% যেটা কার্যকরী সৌরবিকিরণ, যেটা কাজে লাগছে পৃথিবীকে উত্তপ্ত করতে, তার মধ্যে সরাসরি তো শোষণ করে নিল বায়ুমণ্ডল, মেঘ আর ধূলিকণা, আর এই যে 19% বাদ দিলে থাকে যে 47%, এটা কোথায় পৌঁছাচ্ছে? ভূপৃষ্ঠে প্রথমে পৌঁছাচ্ছে। এবার ভূপৃষ্ঠে পৌঁছালে ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, তারপরে উত্তপ্ত ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে সেই তাপটাকে যখন ছেড়ে দিচ্ছে তখন বায়ুমণ্ডল সেই তাপটা গ্রহণ করে উত্তপ্ত হচ্ছে। একে বলা হচ্ছে কি পরোক্ষভাবে উত্তপ্ত হচ্ছে, যেন একে বলা হচ্ছে পরোক্ষ ভাবে কার্যকরী সৌরবিকিরণ। ঠিক আছে, বুঝে গেল? এবার সৌরবিকিরণ বা সৌর শক্তির নিয়ন্ত্রকগুলো কি কি? 1 নম্বর নিয়ন্ত্রক কি? সূর্যরশ্মির পতন কোণ। এই যে সৌরবিকিরণ বা পৃথিবীকে উত্তপ্ত করতে যে কাজে লাগছে সূর্য শক্তি, সৌরশক্তি, তার প্রথম যে নিয়ন্ত্রক সেটা হলো কি সূর্যরশ্মির পতন কোণ। দেখো, সূর্য থেকে যে আলো পৃথিবীর দিকে ছুটে আসছে সেটা সমস্ত জায়গায়, পৃথিবীর সমস্ত অক্ষাংশে কিন্তু সমানভাবে পড়ে না। 0 ডিগ্রি নিরক্ষরেখায় সরাসরি লম্বভাবে পড়ে। ঠিক আছে, এবং যত মেরুর দিকে যায় তত এই সূর্যরশ্মি কি তির্যকভাবে পড়ে, কারণ পৃথিবীর শেপটা জন্য, পৃথিবীর এই যে আকৃতির জন্য এই সূর্যরশ্মি বা সূর্য যে রশ্মিগুলো আছে সেগুলো কিন্তু তির্যকভাবে পড়ে। ঠিক আছে, যে কারণে কি সূর্যরশ্মি যখন তির্যকভাবে পড়ে তখন কম পরিমাণ আলো বেশি এরিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে, যে কারণে সেখানে অ্যামাউন্ট অফ টেম্পারেচার কিন্তু, মানে তাপমাত্রার পরিমাণ কিন্তু কম হয়। আবার যখন লম্বভাবে পড়ে তখন ক্ষুদ্র এলাকার মধ্যে বেশি পরিমাণে সূর্যরশ্মি এসে পড়ে, এবার ক্লাস 9এও পড়েছো, যে কারণে সেখানে কি তাপমাত্রা কিন্তু বেশি হয়। সে কারণে নিম্ন অক্ষাংশে তাপমাত্রা বেশি এবং উচ্চ অক্ষাংশের দিকে তাপমাত্রা কিন্তু সূর্যরশ্মির দ্বারা যে তাপমাত্রা, সে প্রাপ্ত তাপমাত্রার পরিমাণ কিন্তু কম হয়। ঠিক আছে, তারপরে দিনের দৈর্ঘ্য, যেরকম এখন শীতকাল উত্তর গোলার্ধে, তো দিনের দৈর্ঘ্য কম, রাতের দৈর্ঘ্য বেশি। সে কারণে হচ্ছে কি দিনের বেলা সূর্যের আলো থেকে যে পরিমাণ টেম্পারেচার পৃথিবীর দিকে আসছে, রাত্রে দীর্ঘ হওয়ার জন্য সেই পুরো টেম্পারেচারটাই রাত্রিবেলা কিন্তু বিকিরিত হয়ে যাচ্ছে, যে কারণে পৃথিবী কিন্তু ততটা উত্তপ্ত হচ্ছে না। দিনের বেলা উত্তপ্ত হলেও রাত্রেবেলা বেশি পরিমাণে তাপ বিকিরণ করে দিয়ে ঠান্ডা, অতিরিক্ত শীতল হয়ে যাচ্ছে, ফলে উত্তপ্ত হতে বেশি সময় লাগছে, এই কারণে শীতকাল সৃষ্টি হচ্ছে। এবার দিনের দৈর্ঘ্য যখন গ্রীষ্মকালে বেড়ে যায় তখন দিনের বেলা যতটা পরিমাণ তাপ পৃথিবী সংগ্রহ করে উত্তপ্ত হয়, রাত্রিবেলা শর্ট হওয়ার জন্য সেই পুরো তাপটা বিকৃত হতে পারে না, ফলে কিছুটা তাপ কিন্তু থেকেই যায়। সে কারণে যত গ্রীষ্মকাল আসতে থাকে তত ধীরে 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 তাপমাত্রা বাড়তে থাকে। আর শীতকালেও ঠিক একই রকমভাবে রাত্রি দৈর্ঘ্য বাড়তে বাড়তে টেম্পারেচার কমতে কমতে শীতকালটা প্রবল হবে। ঠিক আছে, এবার সূর্য থেকে দূরত্ব, আর এটাও একটা কারণ, যে কারণে নিম্ন অক্ষাংশের দিকে যে স্থানগুলো রয়েছে সেখানে শীতকাল হলেও সেখানে কিন্তু সূর্যরশ্মির পতন কোণ কি বেশি বেশি থাকে, মানে পতন কোণ ক্রমশ অপেক্ষাকৃত কম তির্যকভাবে পড়ে বা লম্বভাবে পড়ে, সেই কারণে সেখানে তাপমাত্রা বেশি হয়। আর উচ্চ অক্ষাংশের দিকে তাপমাত্রা তির্যকভাবে পড়ার জন্য সূর্যরশ্মি তাপমাত্রা কম হয়। ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এবার পৃথিবী যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে সেই কক্ষপথটা কিন্তু উপবৃত্তাকার, যে কারণে সারা বছর কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সমান থাকে না। কখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়? 4 জুলাই, জুলাইয়ের 4 তারিখ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি, যে সময় যদিও উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, সেই সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কিন্তু সবচেয়ে বেশি হয়, যে কারণে সে সময় টেম্পারেচারের পরিমাণ, দক্ষিণ গোলার্ধের টেম্পারেচারের পরিমাণ আরও কমে যায়, অর্থাৎ তাপমাত্রার পরিমাণ কিছুটা হলেও কমে। অর্থাৎ সেই সময় গ্রীষ্মকালে যদি আমরা সূর্যের নিকটতম অবস্থানে থাকতাম উত্তর গোলার্ধ, তাহলে উত্তর গোলার্ধের তাপমাত্রা কিন্তু আরও বেশি হতো। যেরকমটা আবার 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়,
যেটাকে অনুসুর অবস্থান বলে জানি, যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 14.14 লক্ষ কিলোমিটার হয়, সেটা 3রা জানুয়ারি। এই সময় কিন্তু এই দিনটা আসতেছে, এই সময় কিন্তু উত্তর গোলার্ধে শীতকাল। তো সেই সময় সূর্যকে কিন্তু স্বাভাবিকের থেকে একটু বড় দেখাবে এবং তাপমাত্রার পরিমাণ, যে পরিমাণ তাপমাত্রা এবং শক্তি পৃথিবী দিকে আসবে তার পরিমাণ কিন্তু বাড়বে। ঠিক আছে, তারপরে কি বায়ুমণ্ডলের স্বচ্ছতা, বাতাসে যদি পরিষ্কার থাকে, বাতাস যদি পরিষ্কার থাকে, আকাশ যদি পরিষ্কার থাকে, আকাশে যদি মেঘ না থাকে, তাহলে সূর্যের আলো সরাসরি পৃথিবীতে পৌঁছাবে, তাহলে কি তাপমাত্রা বাড়বে। এবার যে আকাশে যদি মেঘ থাকে, সূর্যের আলো পৌঁছাতে পারবে না, সে কারণে কি বায়ুমণ্ডলের তাপমাত্রা কি হবে, কম হবে। আবার এই বায়ুমণ্ডলের স্বচ্ছতা বলতে মেঘের অবস্থান বলতে আবার এরকম কন্ডিশন হয়, মেঘে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে মেঘ দুই রকম ভূমিকা পালন করে। দিনের বেলা আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে তাপমাত্রা তখন বাড়বে, এবং রাত্রিবেলা যদি মেঘ চলে আসে তখন কিন্তু পৃথিবীর তাপমাত্রাটা বিকৃত হতে না পেরে পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করবে বেশি। ঠিক আছে, আর দিনের বেলা যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে তাপমাত্রা কি হবে, কম হবে। এবার কি তারপরের পয়েন্ট হলো সৌর কলঙ্ক, সানস্পট। এবার সূর্যের মধ্যেও কিছু স্পট বা কালো এরকম ছোপ দেখা যায়, এই যে দেখো ছবির মধ্যে দেখা যাচ্ছে। এই ছোপগুলো কি, এই ছোপগুলোকে বলা হয় সৌর কলঙ্ক বা সানস্পট। ঠিক আছে, সৌরপৃষ্ঠের যেসব অংশে চৌম্বকীয় কার্যকলাপ, ম্যাগনেটিক অ্যাক্টিভিটি সব থেকে বেশি হয়, হ্যাঁ, সেই সব অংশের তাপমাত্রা পাশের অংশের তাপমাত্রা থেকে তুলনামূলকভাবে কম থাকে। ঠিক আছে, ম্যাগনেটিক অ্যাক্টিভিটি যখন বেশি হয় তখন তাপমাত্রা সেখানে কমে যায় এবং সেই জায়গাটাকে কালো কালো দেখা যায়। সৌরপৃষ্ঠে এরকম কম তাপমাত্রাযুক্ত অংশে ঘন কৃষ্ণ বর্ণের দাগ বা ছোপ দেখা যায়। ঠিক আছে, একে বলা হয় সৌর কলঙ্ক। এই এক বছর থেকে অন্য বছরে এই সৌর কলঙ্কের সংখ্যা পরিবর্তিত হয়। সাধারণত প্রতি 11 বছর অন্তর অন্তর সৌরচক্রের মাধ্যমে এই সংখ্যার হ্রাস বৃদ্ধি হয়। 11 বছর পর সৌর কলঙ্ক সৃষ্টি হয় এবং 11 বছর পর সৌর কলঙ্কের পরিমাণ কমে গিয়ে তাপমাত্রা বেড়ে যায়। যখন সৌর কলঙ্ক বৃদ্ধি পায়, এরকম সানস্পট বৃদ্ধি পায়, তখন তাপমাত্রা, সূর্যের যে তাপ বিকিরণ সেটা কমে যায়। আবার যখন সৌর কলঙ্ক পরিমাণে কমে যায় তখন এই তাপ বিকিরণের পরিমাণ বেড়ে গিয়ে কি করে, পৃথিবীর তাপমাত্রাও বৃদ্ধি করে। ঠিক আছে, ঠিক আছে, এটাই বলা আছে। তাহলে বোঝা গেল সৌর কলঙ্ক। তাহলে সৌর কলঙ্কের হ্রাস বৃদ্ধি 11 বছর পর পর সৌর কলঙ্কের হ্রাস বৃদ্ধির জন্য কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রার একটা ডিফারেন্স, সৌর বিকিরণ পৃথিবীর দিকে যে সৌর বিকিরণ আসছে তার কিন্তু অ্যামাউন্টের পরিবর্তন হয়। এবার সৌরশক্তির বন্টন যদি অক্ষাংশভাবে দেখি, অক্ষাংশগতভাবে মানে পৃথিবীর অক্ষাংশগত অবস্থানের জন্য কোন অক্ষাংশে কী পরিমাণে সৌর শক্তি লাভ করে পৃথিবীর, তাহলে তার লিস্ট এই যে এখানে দেওয়া আছে। তাহলে 0 ডিগ্রি অক্ষাংশে 100% সৌরশক্তি লাভ হয়, 10 ডিগ্রি অক্ষাংশে 99%, এরকম করে পুরো যে অক্ষাংশ 10 ডিগ্রি পর পর কত ডিগ্রিতে কী পরিমাণে সৌরশক্তি লাভ করে পৃথিবী, সেটার লিস্ট এখানে দেওয়া আছে। তো ঠিক আছে, ফার্স্ট ক্লাসটা আমাদের এই চ্যাপ্টার থেকে, তৃতীয় অধ্যায় থেকে এইটুকুই থাকলো, যেখানে আমরা পড়লাম কি কি, যে সৌরশক্তি বা সৌর বিকিরণ যে পৃথিবী থেকে আসছে তার নিয়ন্ত্রকগুলো, আর তার সঙ্গে পড়লাম আমরা সৌর বিকিরণ ইনসুলেশনের প্রকারভেদ। ঠিক আছে, কার্যকরী সৌর বিকিরণ, অকার্যকরী সৌর বিকিরণ, তারপরে কার্যকরী সৌর বিকিরণের প্রকারভেদ পড়লাম, ইনসুলেশন পড়লাম, আর পড়লাম কি জলবায়ু এবং আবহাওয়া কাকে বলে। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা খুব ইন্টারেস্টিং লাগলো, সবাই বুঝতে পারলে। কেমন কমেন্টে অবশ্যই জানো কীরকম ক্লাসটা লাগলো, এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি সমাপ্ত করছি। দেখা হবে এই ক্লাসেরই পার্ট 2-তে। ঠিক আছে, এবারে আমি কিন্তু এই চ্যাপ্টারের শেষে প্রশ্ন উত্তর কিছু নিয়ে আসব। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা।